ওকে, আজকের ক্লাস নাম্বার আমাদের মনে হয় 7, তাই না? হুম। তার মানে আমাদের এই লার্নিং বেসিক ওয়ার্ডপ্রেসের আর একটা ক্লাস আছে। এই একটা ক্লাসের ভিতরে আজকের ক্লাসটা আর একটা ক্লাসের ভিতরে আমরা আমাদের এই বেসিকটা শেষ করব, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা আমাদের ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ নিয়ে কাজ করছিলাম, তাই না? হুম। তো এখানে কিন্তু এই অ্যাপিয়ারেন্সে কিন্তু আরেকটা সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এই থিমের পরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেনু। ঠিক আছে, মেনুটা কোনটা এটা আমাকে আগে বুঝতে হবে। আমরা উইজেট, হেডার, ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে পরে কাজ করলে চলবে, এগুলো আমাদের এখন জানার এত প্রয়োজন নাই। আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে ঢুকবো এগুলো আস্তে আস্তে আমরা জেনে ফেলবো, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমাদের এই থিমের পর থেকে এই মেনুসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ওয়েবসাইটের জন্য। এখন মেনুটাকে কোনটাকে বলে আমরা আমাদের সাইটটা যদি আমরা ভিজিট করি নিউ ট্যাব দিয়ে, এই যে এগুলাকে কি বলা হয়? আমাদের ওয়েবসাইটের মেনু। এখন এই মেনুগুলোকে কিভাবে আসলে কন্ট্রোল করা হয়? আমার তো এখানে তো এই মেনু থেকে আরো অন্যান্য মেনু থাকতে পারতো কিনা? এখানে শুধু আমার আছে 4টা মেনু আছে এখানে, বা এখানে এই অ্যাবাউট আস আগে হয়ে গেছে, হোম পরে হয়ে গেছে। ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী আমাদের এই হোম পেজটা থাকার কথা সামনে, হ্যাঁ, তারপরে এগুলা যাওয়ার কথা। কিন্তু আমার এখানে যখন হজবরল হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, বা আমার কিছু অ্যাড করা দরকার, ড্রপ ডাউন মেনু করা দরকার, তখন আমরা কোথা থেকে করব? আমরা করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা এখানে মেনুর জন্য আমরা সর্বপ্রথম কি ক্রিয়েট করেছিলাম মনে আছে সবার? পেজ। ভেরি গুড, পেজ ক্রিয়েট করেছিলাম এখানে মেনুতে আনার জন্য। এখন আমরা যদি এটার রিলেটেড যদি আর কোনো কিছু আনতে চাই তাহলে কিন্তু আমাদের এই পেজ ক্রিয়েট করতে হবে সবার আগে। তো আমরা এখানে 4টা আছে, হোম পেজ আছে, কন্টাক্ট আস আছে, ব্লগ আছে, অ্যাবাউট আস আছে। এখন আমরা আরো 2টা অ্যাড করি এখানে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের পেজে যেতে হবে। এখান থেকে আমরা পেজে যাব, পেজ থেকে অ্যাড নিউ। ওকে, আমি এখানে অ্যাড নিউতে চলে আসলাম। এখানে লিখবো যে কোর্স পেজ, কোর্সেস, বাস। ওকে, এটার সাথে সাথে আরো আরো 2টা পেজ আমরা ক্রিয়েট করে ফেলি। সাপোজ মনে করো একটা কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের একটা পেজ। ওকে, তারপর আরেকটা পেজ ক্রিয়েট করি, ডিজিটাল মার্কেটিং, এটাকেও পাবলিশ করে দিই। আরেকটা তৈরি করব আমরা, গ্রাফিক ডিজাইন, বানানটা মনে ভুল হয়েছে, গ্রাফিক ডিজাইন। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কোর্স। হ্যাঁ, এখন আমরা যে এখানে কোর্স তৈরি করছি, আবার 3টা তৈরি করছি, এখন কে বলতে পারবা কোনটা মেন মেনু আর কোনগুলো সাব মেনু? মেন মেনু কোনটা আর সাব মেনু কোনটা হবে বলো? হ্যাঁ, নো, ভেরি গুড। মেন মেনু হচ্ছে কোর্স, আর সাব মেনু হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এখন আমি যদি এটাকে এখানে রিস্টার্ট দেই, সবগুলো কিন্তু এখানে চলে আসছে কি না? কিন্তু আমার তো দরকার ছিল এই কোর্সের ভিতরে এই 3টা ঢুকে থাকবে, তাই না? আমি এই কোর্সে ক্লিক করব বা এই কোর্সে ড্রপ ডাউন করলে তো নিচে দিয়ে কোর্সগুলো আসার কথা, কিন্তু এখন তো এটা সবটা এটার ভিতরে হয়ে গেছে। তার মানে আমার সাব আইটেম আমি তৈরি করতে পারি নাই। এখন এই সাব আইটেম তৈরি করার জন্য আমার এই অ্যাপিয়ারেন্স থেকে আমার মেনুতে ঢুকতে হবে, ঠিক আছে? মেনুতে ঢুকতে হবে,
যে কোনো মেনু অ্যাড এবং বাদ দেওয়ার জন্য, সাব মেনু করার জন্য, ড্রপ ডাউন মেনু করার জন্য আমরা এই মেনু অপশনে যেতে হবে। এই যে আমরা এখানে চলে আসলাম মেনুতে। হ্যাঁ, মেনুতে আসার পরে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু ভ্যালু, মানে আমার এখন পর্যন্ত আমার কোনো মেনু ক্রিয়েট করা হয় নাই। যদি মেনু ক্রিয়েট করা থাকতো এখানে একটা অপশন থাকতো যে তুমি 1 নম্বরে মেনু, ফুটার মেনু নাকি মেইন মেনু। মেইন মেনু হচ্ছে আমাদের উপরে হেডার মেনুটাকে বলা হয় মেইন মেনু, এটা এই অংশটাকে বলা হয় মেইন মেনু, আর এই অংশটাকে বলা হয় ফুটার মেনু। ঠিক আছে, তো এজন্য আমি এটাকে মেইন মেনু নাম দিয়ে দিই, মেইন মেনু একটা দিয়ে দিলাম, মেইন মেনু দিয়ে এখানে ক্রিয়েট মেনু দেব। ওকে, এই যে দেখো ক্রিয়েট মেনু দেওয়ার পরে কিন্তু আমার এখানে একটা ম্যানেজ লোকেশন একটা চলে আসছে। এই মেনুটাকে আমি কোথায় শো করব এটা আমি পরে দেখাচ্ছি। এডিট মেনুটা আগে আমি যাই। আমাদের মেনুটা এটা কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি চাইছিলাম, আমাদের এখানে আমাদের কোর্সের মধ্যে আমাদের এইগুলা সাব মেনু হিসেবে থাকবে। তখন কি করতে হবে, আমি চাইতেছি আমার ওয়েব ডিজাইনটা আগে থাকবে। এটাকে যখন এই বরাবর থাকবে তখন আমার এই মেইন ওয়েবসাইটের মধ্যে মেইন জায়গার মধ্যে থাকবে। যখন আমি এটাকে একটু সরিয়ে দেব, এই যে এটা এখন সাব মেনু হয়ে, এই যে লেখা হয়ে গেছে কি সাব আইটেম। ঠিক আছে, সাব আইটেম লেখা আছে, আমি এটাকেও সাব আইটেমে রাখতে যাচ্ছি, এটাও সাব আইটেম, আমি এটাকেও সাব আইটেমে রাখতে যাচ্ছি, 3টা রাখলাম। এখন আমি যদি এখানে 2টাকে সাব আইটেম রাখি, এ ডিজিটাল মার্কেটিং এর আন্ডার এটাকে সাব আইটেম করে দিই, একটু সরাই দিই, তার মানে কি এই কোর্সের আন্ডারে এই 2টা সাব আইটেম, আবার এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এটা সাব আইটেম। আমরা কিন্তু এইভাবে সাব আইটেম করে করে কিন্তু অনেক সাব আইটেম বাড়াইতে পারবো। ওকে, আসতেছি। এখন আমি এই 3টাকে সাব আইটেম রাখলাম। এখন আমার যদি কোনো কারণে মনে হয় যে আমার এটা একটা ভালো লাগতেছে, আমি ব্লগ পেজ রাখবো না, বা এখান থেকে যে কোনো একটা রাখবো না, তখন আমি এটাতে এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে যে নিচে লেখা আছে রিমুভ। ঠিক আছে, এই রিমুভ আমি ক্লিক করে দিলে আমার এটা চলে যাবে। ঠিক আছে, আমি যদি এখন সেভ মেনু দিই, এটা করার পরে সেভ দিতে হবে। ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখো এখানে কিন্তু ব্লক সহ আছে, এগুলো কিন্তু এখন মানে মানে ছোট অবস্থায় আছে। আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখি তো, রিফ্রেশ দিলে তো এটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণটা কি একটু দেখি। হ্যাঁ, আমরা এটাকে প্রাইমারি মেনু হিসেবে, যেহেতু আমাদের একটা মেনু ক্রিয়েট করছি, আগে ছিল ডেফল্ট মেনু, এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে দেখিয়ে দিতে, ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু আমি এটাকে দিয়ে দিলাম। দেখি তো, সেভ মেনু আবার দেই, দেখি তো এখন হয় কিনা। এই যে এখন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমার ব্লক পেজ কিন্তু চলে গেছে, ব্লক পেজ আমরা রিমুভ করে দিয়েছি না, ব্লক পেজ কিন্তু চলে গেছে। তারপর কিন্তু এখানে কিন্তু আমার এই পেজগুলো রয়ে গেছে। এখন এই যে কোর্সে ক্লিক করলে আবার পাশাপাশি এগুলা একটার নিচে একটার নিচে একটার নিচে কিন্তু আসতেছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম যে আমি এই গ্রাফিক ডিজাইনটাতে আর একটা সাব আইটেমে রাখি, দেখি তো কি হয়। ওকে, এই যে কোর্স, ঠিক আছে, আমি এটাকে সেভ মেনু দেই, সেভ মেনু দিয়ে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ না করলে পাবে না। এই যে দেখো এখন কিন্তু আমি কোর্সে ক্লিক করার সাথে কিন্তু 2টা অপশন দেখাচ্ছে, তাই না? আমি যখন ডিজিটাল মার্কেটিং ক্লিক করুম তখন কিন্তু এই সাইডে দেখাচ্ছে। হয়তো আমি এটাকে, আমি এই পেজটাকে একটু ছোট করি, হবে কিনা। ওকে, এটা ছোট হচ্ছে না কেন? হুম, ওকে, যাক, আমি এই জিনিসটা বুঝাতে পারতেছি তোমাদেরকে যে এইভাবে আমরা ইচ্ছা করলে আমাদের মেনু এবং সাব মেনুগুলো আমরা এভাবে সুন্দর করে সাজাতে পারি। এখন এই জিনিসটা যেহেতু বোঝা যেতেছে না, আমি একটা কাজ করি। হ্যাঁ, কাজটা কি করব, আমি হোমের পরে আমার কোর্সটাকে নিয়ে যাব। কারণ এইভাবে যখন আমার কিভাবে আমরা মুভ করব, এই যে এখানে এখানে যখন 4টা কর্নার, 4টা তীর চিহ্ন একটা আসতেছে না, এটা আসলে মানে আমি এটাকে মুভ করতে পারি। মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে আমি যদি উপরের দিকে নিয়ে যাই, এই যে দেখো উপর দিকে চলে আসছে। এখন অ্যাবাউট আস, কন্টাক্ট আস কিন্তু নিচে চলে গেছে। হ্যাঁ, তো এখন যদি সেভ মেনু দিই, দেখি তো আমাদের কোর্সগুলো কোথায় আসে।
এই যে কোর্সটা কিন্তু এখন এখানে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে দেখি, এই যে দেখো 1 2 3 টা, এখন কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে এগুলোকে আরো কাস্টমাইজ করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো, এগুলোর নিচের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, লেখার কালার চেঞ্জ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, জাস্ট এখন শুধু ধারণাগুলো নিচ্ছি যে কোন অপশন দিয়ে আমরা কোনগুলা করি, তাই না? কোনটা? এটা কি আর কি লাগবে বলো? এটা আনতে পারবে, এখান থেকে তো মেনুতে যেতে হবে না? হ্যাঁ, এই মেনুতে যেতে হবে, মেনুতে যাওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। আমরা তো এখন বর্তমানে অ্যাপিয়ারেন্সের কাজে আছি, তাই না? আমরা তো অ্যাপিয়ারেন্স থেকে এখনো পার হই নাই। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমের কাজ করছি, কাস্টমাইজেশনের কাজ দেখছি, এখন আজকে মেনুর কাজ দেখতেছি। যখন মেনুতে ক্লিক করব তখন এটা আসবে। এখন আরেকটা জিনিস দেখো, এখন আমরা পেজ ক্রিয়েট করে এরকম ভাবে মেনু তৈরি করছি, রাইট? এখন আমরা কাস্টম মেনু কিভাবে তৈরি করব? এখন মনে করো কাস্টম মেনু হচ্ছে, আমি যে কোনো আরেকটা জিনিস অ্যাড করবো এখানে, কাস্টম লিঙ্ক। এই যে দেখো, কাস্টম মেনু তৈরি করতে গেলে আমার এখানে, এই যে দেখো এখানে ইউআরএল এর জায়গা, আমার যদি এখন কোনো ইউআরএল নাই, ঠিক আছে, আমি যদি এখানে যদি আমার প্রথম আলোটাকে আইন না দেই, আমি প্রথম আলো লিঙ্কটাকে কপি করি এখান থেকে, এই যে দেখো প্রথম আলো, এটাকে কপি করলাম এখানে, দেখো যখন আমি প্রথম আলো নিউজ পেপারে ঢুকবো, ঢুকলে এই যে এটা হচ্ছে আমার ইউআরএল, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ইউআরএল, কপি করে রাখি। কপি করে রাখার পরে আমি চাচ্ছি এখানে প্রথম আলোটা একটা, আমি একটা লাইন তৈরি করতে, প্রথম আলো, THOM, প্রথম আলো আমি লিখলাম। এটাকে কি এটা কি কাজ করতেছে? আমরা কাস্টম মেনু, এটা কিন্তু আমরা পেজ ক্রিয়েট করি নাই, হ্যাঁ, এটাকে বলা হয় কাস্টম। ওকে, আমি অ্যাড টু মেনু দিয়ে দিলাম। অ্যাড টু মেনু দিয়ে দেওয়ার পর কিন্তু অ্যাড টু মেনু দিলে তো হিসাবে এখানে এসে অ্যাড হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো অ্যাড হয় নাই, কারণ কি? কারণ আমি এখান থেকে দেখাই না। এই যে দেখো, আমি যখন এখানে পেজেসে যাব, এখানে কিন্তু সবগুলো কিন্তু, এই যে দেখো আমি যে মেনুগুলো ক্রিয়েট, পেজগুলো ক্রিয়েট করছি সবগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে এখন আমি তো ব্লগ পেজটা কেটে দিয়েছিলাম, এখন আমি চাইতে আবার ব্লগ পেজটা আমার দরকার, তাহলে এই ব্লগ পেজটাকে টিক মার দিব, দিয়ে অ্যাড টু মেনু দিব। এই দেখে এখানে কিন্তু ব্লকটা চলে আসছে। এখন এই ব্লকটাকে আমি কোথায় রাখবো? আমি এখানে মুভ করে এখানে রেখে দিই। ওকে, ব্লকটাকে রেখে দিলাম। এখন আমি কিন্তু বিওলে যখন যাব, এই যে দেখো বিওলে গেলে কিন্তু আমার সবগুলা কিন্তু এখানেও দেখাচ্ছে। আমি কিন্তু কাস্টম লিঙ্ক যেটা করছি এটা কিন্তু এখানে দেখাইতেছে না, ঠিক আছে? এখন কাস্টম লিঙ্কটা দেখানোর জন্য কাস্টম লিঙ্কটা কি লিখছিলাম আমরা? প্রথম আলো, তাই না? দেখে তো কাস্টম লিঙ্কটা কোথায় আছে, পোস্ট, ওকে, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি তো আসে কিনা। এই যে দেখো এখানে কিন্তু কাস্টম লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? আমি যখন কাস্টম লিঙ্ক তৈরি করছি এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে সেভ মেনু দিয়ে রাখি, আমি যদি এটাকে আমার এখন এই যে দেখো প্রথম আলো কিন্তু চলে আসছে। এখন এখানে তো আমি প্রথম আলোর এই লিঙ্কটা ইউআরএলটা কিন্তু ওইখানে দিয়ে দিয়েছিলাম। আমি যদি এটাকে প্রথম আলোতে ক্লিক করি, দেখবো অটোমেটিক প্রথম আলো পেজে চলে যাচ্ছে। এই যে দেখো, তার মানে আমার ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি প্রথম আলো ওয়েবসাইটে সে রিডাইরেক্ট হয়ে চলে গেছে, ঠিক আছে? তো এইভাবে কাস্টম লিঙ্কগুলো আসলে তৈরি করা হয়, ঠিক আছে? ওকে, তো এটা গেল। তো মূলত আমাদের মেনুর কাজগুলো এইভাবে মূলত করা হয়ে থাকে, হ্যাঁ। তো এখানে এখানে আর কোনো কিছু এইভাবে জানার নাই, কিছু বুঝারও নাই কিছু। আমরা আস্তে আস্তে জন্য কাজ করব, জাস্ট আমরা প্রাইমারি ভাবে মেনুর কাজটা আমরা এটা দেখলাম যে মেনু আসলে কিভাবে তৈরি করতে হয়। পরবর্তীতে আমরা মেনু ডিজাইন করব, মেনুর কন্টেন্ট চেঞ্জ করব, মেনুর ভিতরে আমরা ডিজাইন করব, সব কিছু আস্তে আস্তে করব, হ্যাঁ। ওকে, তো মেনুর পরে আমরা এখানে হেডারটাকে দেখি। হেডার
হেডার মানে উপরে, এটা এটা হচ্ছে মেনুর মেন কাজটা। এখান থেকে হেডারটা মনে হয় এডিট করা যাবে, দেখি তো। এটা তো মনে হয় থিমসের, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে থিমসের ডেফল্ট হেডার। এখান থেকে এটা আমরা কাস্টমাইজে যে কথাটা বলছিলাম সেম কাজটা এখানে, ঠিক আছে। এটা শুধু ডাইরেক্ট হেডারে চলে আসবে আর কি। হ্যাঁ, এই হেডার কাজটা এখান থেকে চলে আসবে। তো এটা আসলে আমরা এখান থেকে আমরা পরবর্তী শিখতে পারবো, সমস্যা নাই। তার মানে মোটামুটি অ্যাপিয়ারেন্স এর কাজ তিনটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা থিম কিভাবে ইনস্টল করব, থিম অ্যাক্টিভ করব, তারপর এখান থেকে কাস্টমাইজ কিভাবে করব আমাদের থিমকে, তারপর এখান থেকে মেনু। অ্যাপিয়ারেন্স এর কাজই তিনটা, মূল কাজ কয়টা? তিনটা। ওকে, তারপর আমরা চলে আসি আজকে আবার প্লাগইনে চলে আসি, ঠিক আছে। প্লাগইনটা আসলে কি? প্লাগইনটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, আমরা যে থিমের মধ্যে যে কাজগুলো করব, এই কাজগুলোকে আমরা ছোট 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 কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যারকে প্লাগইন বলা হয়, হ্যাঁ। এই প্লাগইনগুলোর মাধ্যমে আমরা দিয়ে আমাদের ডিজাইনগুলো খুব সহজে করে ফেলতে পারি। যেমন কেউ যদি ওয়েবসাইট যদি কোডিং করে কাজ করে, এই একটা প্লাগইন বানাতে গেলে তার অনেক সময় প্রয়োজন। কিন্তু ওয়ার্ডপ্রেসে আমি যেমন প্লাগইন চাই তেমনই প্লাগইন ওয়ার্ডপ্রেস আমাকে প্রোভাইড করবে, ঠিক আছে, হয়তো ফ্রি হয়তো বা পেইড, ঠিক আছে। এখন আমার মনে চাইছে যে আমার ওয়েবসাইটে আমি বিকাশের একটা ট্রানজ্যাকশনের ইন্টিগ্রেশন করব, যে আমি কাস্টমার থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নিব। এটার একটা প্লাগইন আছে। এই প্লাগইনটার মধ্যে শুধু শুধু আমার নাম্বারটা বসায় দিব, যারা আমার ওয়েবসাইটে ঢুকবে, আমার কোর্স কিনবে, আমার প্রোডাক্ট কিনবে, আমার সার্ভিস কিনবে, তারা অটোমেটিকলি তারা পেমেন্ট করে দিতে পারবে এখান থেকে, বিকাশ থেকে, ঠিক আছে। তো আসলে মূলত এই কাজগুলো প্লাগইনের মাধ্যমে করা হয়ে থাকে। এখন এই যে প্লাগইনে ক্লিক করার পরে দেখে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, একটা হচ্ছে অ্যাড নিউ, আর একটা হচ্ছে প্লাগইন এডিটর। এই প্লাগইন এডিটরটা হচ্ছে যারা একেবারে প্লাগইন থিম বা প্লাগইন নিয়ে কাজ করে, যারা থিম এবং প্লাগইন বানায়, এটা তাদের কাজ লাগে। এটা এখন আমাদের কাজ না, আমাদের কাজ এখন চলবে এই দুইটা নিয়ে, ঠিক আছে। আমি যে ইনস্টল প্লাগইনে দেই, আমার ভিতরে এখন পর্যন্ত ইনস্টল প্লাগইন যেগুলো আছে এগুলো দেখাবে, ঠিক আছে। এই যে দেখো, প্লাগইনে ক্লিক করছি, এখানে দুইটা প্লাগইন আমার এই ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে, হ্যাঁ। আমি যখন আবার অ্যাড নিউ, তো এখান থেকে যেতে পারবো, আবার এখান থেকেও যাওয়া যাবে। তা পোস্ট পেজ যে কোনো কিছুতে কিন্তু অ্যাড নিউ কিন্তু দুইভাবে করা যায়, এখান থেকে করা যায়, আবার সাইডের থেকে করা যায়। তো নর্মালি এই ডিফল্ট যেগুলো থাকে প্লাগইনগুলো, এই প্লাগইনগুলো আমাদের আসলে কাজে লাগে না, হ্যাঁ। এগুলোকে যদি আমরা এখানে দেখো কয়েকটা অপশন আছে উপরে, এই জায়গাটাতে আমরা একটু যদি তাকাই, এখানে একটা হচ্ছে অল মানে আমাদের এখানে যতগুলা প্লাগইন আছে সবগুলো প্লাগইন এখানে শো করবে। আমি যখন ইনঅ্যাক্টিভে দিব, আমার কতগুলো প্লাগইন ইনঅ্যাক্টিভ আছে দেখাবে। এখানে যখন ক্লিক করবো অ্যাক্টিভ, এখানে যখন ডিলিট করবো প্লাগইন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অটো আপডেট ডিসেবল, হ্যাঁ। এখানে হচ্ছে এই প্লাগইনগুলো অটোমেটিক আপডেট নিবে কিনা, এটা এখানে ডিসেবল করে দিলে এগুলা কি করবে না, অটোমেটিক আপডেট নিবে না। আর ইনেবল করে রাখলে অটোমেটিক আপডেট নিবে। এখন আমি চাচ্ছি এই প্লাগইনগুলো আমার যেহেতু দরকার নাই, হ্যালো ডলি, আকসমিট, এন্টি স্পাম, আমি এগুলো ডিলিট করে দিব। এখন ডিলিট, আমি একটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি যখন আবার ইনস্টল প্লাগইন দেবো, এই জায়গাটা একেবারে খালি, এখানে লেখা আছে কি নো প্লাগইন আর কারেন্টলি অ্যাভেলেবল, তার মানে আমার কোনো প্লাগইন নাই। তো আমি যদি কোনো প্লাগইন খুঁজতে চাই বা আমার কোনো যদি প্লাগইন দরকার পড়ে, তখন আমি কোথায় যাব? অ্যাড নিউতে যাব। আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে গেলে এই যে দেখো, এগুলোকে বলা হয় প্লাগইন, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? এই যে যেগুলো আসছে এগুলোকে প্লাগইন বলা হয়। এখন এটা হচ্ছে ক্লাসিক এডিটর। আমরা ওয়ার্ডপ্রেস, আমরা যে লেখাগুলো লিখছি এতদিন, লেখাগুলো কিন্তু আমরা ভালো করে আমরা ডিজাইন করতে পারি নাই, ঠিক আছে। তো আমাদের একটা এডিটর লাগবে। পৃথিবীতে কয়েকটা এডিটর আছে, এর মধ্যে কয়েকটা পপুলার এডিটর আছে, হ্যাঁ। তো আমরা যদি একটু সার্চ দেই, এইভাবে গুগল সার্চ দিয়ে কোনো কিছু জানার, তথ্য জানার মন মানসিকতা তোমাদের থাকতে হবে। যেমন আমরা যদি সার্চ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বেস্ট এডিটর আমি দিলাম, ওয়ার্ডপ্রেস বেস্ট এডিটর, বা এডিটর বলতে পারি, আবার পেজ বিল্ডার বলতে পারি, পেজ BUILDER, পেজ বিল্ডার বলতে পারি।
ওকে, এখন আমাদের সারা পৃথিবীতে অনেক পেজ বিল্ডার আছে, ঠিক আছে, অনেক পেজ বিল্ডার, যেমন এর মধ্যে কয়েকটা আছে ড্রাগ এন্ড ড্রপ, এগুলোকে বলা হয়, এটা হচ্ছে সি প্লট, এটাও একটা পেজ বিল্ডার। ড্রাগ এন্ড ড্রপ করে তোমার ছবি লাগবে, তুমি এটাকে টাইনে না ছেড়ে দিলে এখানে তুমি ছবি অ্যাড করতে পারবা, টেক্সটটা নিয়ে না ছেড়ে দিলে এখানে টেক্সট অ্যাড করতে পারবা, ভিডিওটা নিয়ে না ছেড়ে দিলে এখানে তুমি ভিডিও এডিট করতে পারবা, এটা হচ্ছে স্পিড প্লট। তারপর হচ্ছে ব্র্যাপ বিল্ডার, ঠিক আছে, এটাও একটা পেজ বিল্ডার। তারপরে দা ডিবি বিল্ডার, ঠিক আছে, এটাও একটা পপুলার বিল্ডার। তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার ওয়েবসাইট বিল্ডার, এটাও। তারপর হচ্ছে থিমপিফাই বিল্ডার, তারপর হচ্ছে এলিমেন্টর। আমরা মূলত এই এলিমেন্টর দিয়ে কাজ শিখবো, ঠিক আছে। এই এলিমেন্টরের কাজটা মূলত সহজ, এবং এটা দিয়ে সেটা পৃথিবীতে অনেক ওয়েবসাইট এই এলিমেন্টর দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো আমরা মূলত এই এলিমেন্টরের কাজ শিখবো, তারপরে আস্তে আস্তে সবগুলোরই কাজ শিখবো, ডিবি বিল্ডারের কাজ শিখবো, ঠিক আছে, তারপরে ডাব্লিউপি বেকারির কাজ শিখবো, ঠিক আছে। মূলত এই তিনটা ওয়েবসাইটে আমাদের এশিয়ান কান্ট্রির জন্য, আমাদের যে কোনো জায়গার জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য তিনটা প্লাগইনে বেশি ব্যবহার করা থাকে পেজ বিল্ডার হিসেবে। নাম্বার 1 হচ্ছে এলিমেন্টর, নাম্বার 2 হচ্ছে ডিবি, নাম্বার 3 হচ্ছে ডাব্লিউপি বেকারি, ঠিক আছে। এই তিনটা বেশি ইউজ করে থাকে। এখন আমার যেহেতু দরকার এলিমেন্টর, এখন আমি এই যে সার্চ প্লাগইন, ঠিক আছে, সার্চ প্লাগইন, এখান থেকে কিন্তু আমি আমার এগুলো বের করতে পারি। এখন দেখো এখানে এখানে যে ফিচার, আমি যখন নর্মালি ঢুকছি এখানে আমাদের ফিচার প্লাগইনগুলো দেখাচ্ছে যেগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই প্লাগইনের ব্যাপারটা কি, এখানে হচ্ছে প্লাগইনের একটা ছবি থাকবে, এটা হচ্ছে প্লাগইনের নাম, এটা হচ্ছে প্লাগইনের নাম, তারপর এটা হচ্ছে কিছু ডিসক্রিপশন লেখা থাকবে, আসলে মূলত এই প্লাগইনটা দিয়ে আসলে কি করা হয়। তারপরে হচ্ছে বাই, মানে কোন কোম্পানি এই প্লাগইনটাকে ডেভেলপ করছে, ঠিক আছে। তারপরে এখানে রিভিউ থাকবে, এখানে স্টার মার্কগুলো দেওয়া আছে, যে 5 স্টার মার্ক, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ, মানে সারা পৃথিবীতে এই ক্লাসিক এডিটটা 5 মিলিয়ন প্লাসের উপরে মানুষের ওয়েবসাইট এটা কি আছে, অ্যাক্টিভ আছে। তারপরে দেখো এটা হচ্ছে লাস্ট আপডেট 4 মান্থ, মানে 4 মাস আগে এই এই ইয়াটাকে প্লাগইনটাকে আপডেট করা হয়েছে। তারপরে এখানে লেখা আছে কম্পোর্টেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে এটা যদি আমার ভার্সনের সাথে আমার যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা বা এটার যে পিএইচপি যে ভার্সনটা, এটার সাথে যদি অ্যাডজাস্ট না হতো, এখানে কম্পোর্টেবল থাকতো না, এখানে ক্রস থাকতো, লাল কালার থাকতো, যে এটা অ্যাভেলেবল না, তোমার ইয়ার জন্য এটা কাজ করবে না, এরকম একটা লেখা থাকে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সব যত ধরনের প্লাগইন আছে সব প্লাগইনে এই লেখাগুলোই থাকে। তারপরে লাস্টে এখানে থাকে ইনস্টল নাও, আর এখানে হচ্ছে মোর ডিটেলস, ঠিক আছে। আমরা যখন ইনস্টল নাও ক্লিক করবো এটা ইনস্টল হবে। তো আমার এটা ইনস্টলের দরকার নাই, আমি যাচ্ছি এলিমেন্টর। এলিমেন্টর বানান ELEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টর লিখলে এলিমেন্টরটা চলে আসবে, এই যে দেখো এলিমেন্টর, এভাবে লিখতে হবে ELEMENTOR, এই যে দেখো এলিমেন্টর চলে আসছে, এটা এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটাও দেখো যে 5+ মিলিয়নের উপরে এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তারপরে এটার কোম্পানির নাম হয়েছে elementor.com, ঠিক আছে। তারপরে এটা 2 সপ্তাহ আগে এটা আপডেট করা হয়েছে আমাদের এই ভার্সনের সাথে, এটা ঠিক আছে। তাহলে আমি এটাকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এরকম একটা লোডিং হবে, ঠিক আছে, একটু সময় নেবে। আমরা একটু ওয়েট করি। জ্যাম, তো জ্যাম্পের মধ্যে একটু সময় লাগে। হ্যাঁ, নেটও স্লো আছে, আবার দেখা যায় যে বিশেষ করে লাইভ সার্ভার হলে এগুলা সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে। এই লোকাল সার্ভারে কাজ করতে গেলে ঝামেলা। 2000 টাকা লাগে, 2000 না, তারপরে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইসে রাখে। হ্যাঁ, তোমরা 600-700 দিয়েও পাইবা, সমস্যা নেই, আমার কাছে আছে, সস্তা হোস্টিং আছে আমাদের প্র্যাকটিসের জন্য। কত 720 টাকা হইলে লাইভ হোস্টিং পাইবা।
420 টাকা হইলে পাবে, ঠিক আছে, একেবারে লাইভ ভাবে কাজ করতে পারবে। এটা কি তোমাদের থেকে ইনস্টল হয়েছে? অ্যাক্টিভ করে ফেলো। আমারটা তো এখনো হয় নাই। তোমাদের কম্পিউটার যদি হয়ে থাকে অ্যাক্টিভ করে ফেলো। অ্যাক্টিভ করার পর আর আর হাত লাগাবে না, ঠিক আছে? আমরা যদি দেখো, আমরা যদি এই ড্যাশবোর্ড থেকে এখান থেকে শুরু করে এই ড্যাশবোর্ডের প্রত্যেকটা জিনিস যে কি কি কাজ করা হয়, এই কাজগুলো যদি আমরা জানি, আমরা এই কাজগুলো যদি ভালো করে যদি আমাদের ব্রেনে ঢুকাইতে পারি, আমাদের জন্য ওয়েবসাইট বিল্ড করা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, হ্যাঁ, এগুলাই, এই মেনুগুলাই মুখস্থ করা হয়েছে প্রথম আমাদের কাজ, আমাদের চ্যালেঞ্জ। এই মেনুগুলো যদি আমার মুখস্থ থাকে, কোন মেনুটা দিয়ে কোন অপশনটা দিয়ে কি কি কাজ করা হয়, কোন অপশনে গেলে আমার কি কাজ হবে, এটা যদি আমাদের জানা থাকে, ওয়েবসাইট বিল্ড করা অনেক সহজ। এই যে দেখো, এটা দেখাইছে কি আপডেট ফেল, তার মানে আমার এখানে এটা কি হবে না, হবে না। সবার হয়েছে? তোমারটা হয়েছে? তোমারটা হয়েছে না এখনো? না, তোমারটা একটু লেট হইব। ওকে, তা আমার এখানে আপডেট ফেল। এখন আপডেট যে ফেল হয়েছে, এখন আমার তো এটা নিয়ে আমার কাজ করতেই হবে, তাই না? এখানে লেখা আছে ইনস্টল ফেল, দেয়ার হ্যাজ বিন ক্রিটিক্যাল এরর অন ওয়েবসাইট, প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেল ইনবক্স ইনস্ট্রাকশন, লার্ন মোর অ্যাবাউট দ্য ট্রাবল শুটিং ওয়ার্ডপ্রেস। তার মানে আমার বলতেছে আমার সাইটে যে কোনো একটা প্রবলেম আছে, প্রবলেম থাকার কারণে সে কি করতেছে না, সে এই এলিমেন্টরটা আপডেট নিতেছে না। এখন আমরা যদি এখন বর্তমানে জ্যাম্পের মধ্যে কাজ করতেছি, কারণ আমার তো সলিউশন বের করতেই হবে, সবারই একজন না একজন এই প্রবলেমটা হবেই, 100%। এটা হবে যেহেতু আমরা জ্যাম্পে কাজ করতে, জ্যাম্প 100% আমাদের সাপোর্ট দেয় না, এই জন্য আমি বলছি যে আমাদের লাইভ সার্ভার লাগবে। এখন আপাতত এটা সলিউশন করতে গেলে আমার কি করতে হবে, আমার যেতে হবে লিখতে হবে ওয়ার্ডপ্রেস, ওইখান থেকে ডাউনলোড করতে হবে wordpress.org, এই ওয়েবসাইটে যেতে হবে। আমি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমার এটা কি থিম না প্লাগইন? ওকে, আমি প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে লিখব এলিমেন্টর, এলিমেন্টর লিখে সার্চ দিলাম। সার্চ, এই যে দেখো এলিমেন্টর কিন্তু চলে আসছে কি না? আমি এখানে এই এলিমেন্টরে ক্লিক করব, ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব আমার কম্পিউটারের ভিতরে। এই যে ডাউনলোড, আমি এটাকে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড। অনেকের এইভাবে, এটা হচ্ছে আমার আলাদা একটা সফটওয়্যার দিয়ে রাখছি, এই জন্য এটা এইভাবে ডাউনলোড হয়। অনেকের এই কর্নারে ডাইরেক্টলি ব্রাউজারে ডাউনলোড হবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আমাদের যে কোনো প্লাগইন জ্যাম্পে কাজ করতে গেলে যদি দেখি যে কাজ করতেছে না, আমরা এই wordpress.org এই ওয়েবসাইট থেকে আপনাকে সার্চ দিলে যে কোনো ধরনের প্লাগইন এখান থেকে পাবো। এই প্লাগইন এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু আছে এখন এটা, তাই না? ওকে, আমি ডাউনলোড ফোল্ডারটা একটু ওপেন করি। এই যে আমার এলিমেন্টর কিন্তু এখানে 3.4.8 এটা কিন্তু আছে। এখন আমার কিন্তু এখানে কিন্তু আমার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে না। এখন আমি এটাকে কি করবো, এই যে আপলোড প্লাগইন, ঠিক আছে, আপলোড প্লাগইন চুজ ফাইল আমার কোথায় ছিল, আমার ফাইলটা ডাউনলোড কম্প্রেসের ভিতরে আছে। এই যে এখান থেকে দেখিয়ে দেব, দেখিয়ে দিয়ে ইনস্টল নাও, দেখি তো এইভাবে হয় কিনা। এই যে এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছো এখন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ প্লাগইন করে দেব। তার মানে আমার যে কোন একটা প্রবলেম হবে, আমার সলিউশন খুঁজে বের করতে হবে। মানে এটা কখনো মনে করা যাবে না যে এটার কোনো সলিউশন নাই, সলিউশন অবশ্যই আছে, কিন্তু এই সলিউশন আমি করতে পারতেছি না, এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? সলিউশন একভাবে যদি এখন যদি এইভাবে আমি না করতে পারতাম, আরেকটা সলিউশন আমার কাছে আছে। আরেকটা সলিউশনটা কি দেখাই, এই সলিউশনটা কি দেখো, আমরা জ্যাম্প আছে না, এই জ্যাম্পের মধ্যে আমরা এক্সপ্লোরারে যে htdocs ফাইলটা আমাদের খুঁজে বের করতে হবে। এই যে htdocs খুঁজে বের করে, আমার এটা তো আমার ওয়েবসাইটের নেম আহসান, তাই না? এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই যে wp কন্টেন্ট, এই যে wp কন্টেন্টের ভিতরে ঢুকবো। এই যে দেখো এখানে কিন্তু আমাদের ফাইলগুলো আছে, প্লাগইন, থিম,
এগুলো আছে। আমি প্লাগইনের ভিতরে ঢুকবো, এই যে প্লাগইনে দেখো এলিমেন্টর নামে একটা প্লাগইন কি করা আছে আমার আছে। আমার যদি এই প্লাগইনটা যদি না থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে এনে ওই এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করতাম, প্রথমে এটাকে এইভাবে এক্সট্রাক্ট ফাইল করতাম, এই যে এক্সট্রাক্ট ফাইল এভাবে এক্সট্রাক্ট করে নিতাম আগে। এটা এক্সট্রাক্ট করে নিয়ে এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে এটার ভিতরে, এই যে এটাকে কপি করে আইনা সেটা আমি htdoc ফাইলের ভিতরে আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে প্লাগইনের ভিতরে ঢুকে আমি এখান থেকে পেস্ট করে দিতাম, তাইলে আমার হয়ে যেত। তার মানে আমরা প্লাগইন যদি ইনস্টল না হয় কয়ভাবে সলিউশন দেখলাম, তিনভাবে কিন্তু দেখছি। কয়ভাবে দেখছি? তিনভাবে। একটা হচ্ছে আমি সরাসরি এড নিউর মাধ্যমে সার্চ করে, যদি এটাতে না হয় তখন আমি ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে এখান থেকে আমি আপলোড প্লাগইন দিয়ে এখানে আপলোড করে দিতে পারবো। যদি এটাও যদি আমার কোনো কারণে না হয় তখন ওই যে ডাউনলোড ফোল্ডারটা এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে এটাকে কপি করে আমার htdoc ফাইলের ভিতরে আমার নামে যে ওয়েবসাইট তৈরি করা আছে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, ঢুকলে wp কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকবে, ওটার ভিতরে ঢুকলে প্লাগইন নামে একটা ফোল্ডার থাকবে, ওই প্লাগইন নামের ফোল্ডারকে আমি এটাকে পেস্ট করে দেবো, তাইলে আমার কাজ হয়ে যাবে। এখন এই জিনিসটা পারফেক্ট ভাবে তোমাদেরকে আমি দেখাই, ডিঅ্যাক্টিভ করে দিই এটা। হ্যাঁ, যেহেতু এটাকে অ্যাক্টিভ করে নিছিলাম আমরা এই প্লাগইনটাকে, হ্যাঁ এটাকে ডিঅ্যাক্টিভ করে আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট। এখন আমার কোনো প্লাগইন আছে? এখন কোনো প্লাগইন নাই। আমরা এখান থেকে অ্যাড নিউ দিয়ে সার্চ দিয়ে আমরা দেখছি, যাতে ভুল না হয়। হ্যাঁ, এই জার্নিটা মনে রাখবো তোমরা। এখান থেকে আমরা এলিমেন্টর সার্চ দিয়ে করলাম না, এখান থেকে সার্চ দিয়ে প্রথমে করছি কিনা এলিমেন্টর, ওকে আসুক আবার দেখাই যাতে ভুল না হয়। এই যে এখান থেকে আমরা করতে পারছিলাম কিনা, যাদের হয়েছে, যাদের আপডেট ফেল আসছে তার মানে তাদের হবে না, না হলে আমরা এটা কি করছি, আমরা ওয়ার্ডপ্রেস ওআরজিতে গিয়ে এটাকে কি করছি, ডাউনলোড করছি। ডাউনলোড করে আমার যেখানে ডাউনলোড ফাইলগুলো হয়েছে এখানে ডাউনলোডে আইসা এই ফাইলটাকে আমি আবার এখান থেকে আপলোডে ডাইরেক্ট এখান থেকে আপলোড করে দিছি। যদি আপলোডে না নেয় তখন আমার এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে ফাইলটাকে, এক্সট্রাক্ট করে এই ভিতরে যে ফাইলটা এটাকে কপি করে নিয়ে আমার এই জ্যাম ফোল্ডার থেকে আমি htdoc বের করতে পারবো, এক্সপ্লোরার থেকে আমার ওই ফাইলটা বের হবে htdocs থেকে আমার নামের ফোল্ডারে ঢুকলাম, wp কন্টেন্ট প্লাগইন, এখানে আসছে পেস্ট। এখন আমি এখানে পেস্ট, যেহেতু আমি এটা কেটে ফেলছি আমি পেস্ট করে দেখি তো হয় কিনা। আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমি এখন এটাকে কেটে দিই। এখন আমি আমার সাইডে ঢুকি তো কি অবস্থা দেখি। আমরা কিন্তু এখানে কিন্তু প্লাগইন ছিল না, তাই না? আমি যেখানে ইনস্টল প্লাগইনে যাই দেখি তো কি আসে, এই যে এলিমেন্ট কিন্তু চলে আসছে। এখন মাত্র জাস্ট আমি এটাকে অ্যাক্টিভ করে দিব এখন, ঠিক আছে? তার মানে আমরা আমাদের জ্যাম্পের মধ্যে আমরা কাজ করলে আমরা তিনভাবে প্লাগইনকে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি, ঠিক আছে? এখন আসি, যেহেতু এটা আমার হয়ে গেছে, এলিমেন্টর আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা কিভাবে কাজ করব এটা দেখো। আমরা এখন পেজে চলে যাব। আমরা তো এর আগে নর্মাল ভাবে আমরা কাজ করছি, তাই না? আমাদের পেজ কি করছি, নর্মাল ভাবে কাজ করছি। এখন আমাদের এই পেজটা যখন আমি এইভাবে আসব, দেখো আমি আমার হোম পেজটাকে আমরা তো হোম পেজটাতে আমরা অনেক কাজ করছিলাম, তাই না? এই হোম পেজটাকে আমি এডিট দিব। এডিট মানে আমি আবার এই হোম পেজে কি করতে চাইতেছি, এডিট করতে চাইতেছি। এই যে দেখো, এর আগে যখন আমরা এডিট করতাম এই অপশনটা কিন্তু ছিল না। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টর, এখন আমরা এলিমেন্টরটা মানে ইনস্টল করার পরে এই অপশনটা চলে আসছে। এখন যদি এখানেও আমি ডিজাইন করতে পারি, কিন্তু এই ডিজাইনটা আমার মনের মতো হবে না বা আমি বুঝবো না, একটু হজর, কিন্তু এখানে কিন্তু অনেক সহজ ডিজাইন করা। এখন আমি আমার এই হোম পেজটাকে আমি কি করব, এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করব। এলিমেন্টর আমি ক্লিক করলাম, এটা ছিল ওয়ার্ডপ্রেস এডিটর ছিল আগেরটা, আর এখন ঢুকতেছি আমরা এলিমেন্টর ওয়েবসাইটে ঢুকতেছি। যে এলিমেন্টর ঢুকতেছে এখন, এই যে আমরা এখানে এখন কিন্তু এখানে আমরা ঢুকে গেছি। এখন এই অপশনটাকে ক্লিক করা আছে, সিলেক্ট করা আছে, এটাও আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এটা তো হেডার, এটা তো কাস্টম থেকে কাস্টম, এই হেডারটাকে বাদও দিয়ে আমরা নতুন করে হেডার বানাতে পারি। কিন্তু এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা হলে আমি যদি এই যে এখানে একটা পেন দেখা যাচ্ছে না,
একটা প্যান দেখা যাইতেছে কিনা? হ্যাঁ, এই প্যানটাতে যে ক্লিক করি, এই যে দেখো আমার কিন্তু অনেকগুলো অপশন এই সাইডে চলে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে কন্টেন্টের এখানে স্টাইল, আমি কি স্টাইল করতে চাই, এই যে দেখো এখানে স্টাইলগুলো আছে। আমি টেক্সট কালার কি দিব এখান থেকে, আমি টেক্সট কালার লাল, ওকে আমার লাল হয়ে গেল। আমি যদি এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই, যে এখন তো বাংলা টাইপোগ্রাফিটা চেঞ্জ হবে না, ইংলিশ হলে চেঞ্জ করে দেখাতে পারতাম। ঠিক আছে, এখান থেকে টেক্সট শেডো, এখান থেকে আমরা টেক্সটের পিছনে যে একটা হালকা একটা শেড উপরে, এটা আমরা দিতে পারবো। এখান থেকে অসংখ্য কাজ, এই যে দেখো ফন্ট ওয়েট, এখান থেকে ওই যে প্রথম যে তোমাদেরকে শিখিয়েছিলাম ফন্ট ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেসিং শিখাইছিলাম না প্রথমে, এগুলো কিন্তু এখানেও আছে। ঠিক আছে, এই যে ফন্ট ফ্যামিলি, এখান থেকে ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ করা যাবে, এখান থেকে লেখার সাইজ ছোট বড় করা যাবে। ঠিক আছে, এই যে লেখার সাইজ ছোট বড় করা যাবে। ওকে, তার মানে এই এলিমেন্টর দিয়ে আমরা কিন্তু অনেকভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এই এলিমেন্টরটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখন ফ্রি এলিমেন্টর দিয়ে কাজ করছি, আমরা অল্প কিছুদিন পরে আমরা প্রো ভার্সন দিয়ে কাজ করব। এখন তোমাদেরকে এলিমেন্টর একটা কয়েকটা অপশন দেখে, এই যে দেখো যখন আমি এই উপরে 9টা ডটে ক্লিক করব এলিমেন্টরের, এখানে কত অপশন আছে দেখছো, কত অপশন আছে কিনা দেখছো? এই যে দেখো, এই যে এখানে এগুলো আমি ইউজ করতে পারবো, এগুলোর পাশাপাশি কোনো লক নাই। কিন্তু দেখো এই যে প্রো ভার্সন, এগুলো কিন্তু লক, এই ফাংশনগুলো আমি ইউজ করতে পারবো না, কারণ এগুলো আমাকে কিনে ইউজ করতে হবে, তাদেরকে পেড করে তারপরে ইউজ করতে হবে। কিন্তু আপাতত এখানে কয়টা অপশন আছে, গুগল ম্যাপ, এগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো। এখন আমি এটাকে, এই অপশনটাকে আমি কেটে দিব এখন। হ্যাঁ, এটা এই যে দেখো উপরে কিন্তু 3টা অপশন আছে, এটা প্লাস দিলে উপরে একটা অপশন আমার বাড়বে। ঠিক আছে, এখান থেকে আমি আবার প্লাস দিয়ে আমার সেকশন নিতে পারবো। এখান থেকে দেখো এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে 2টা সেকশন নিলে, এটা হচ্ছে 3টা। আমি যদি এই 3টা নেই, আমার 3টা ভাগ তৈরি হবে এখানে। এই যে দেখো একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। আমি যদি তোমাদেরকে এটা দিয়ে একটা ছবি একটা দিয়ে বুঝাই, এই যে দেখো একটা ছবি এনে এখানে ছেড়ে দিলাম, তার মানে আমি এখানে ছবি এড করতে পারবো। তারপরে আমি এখান থেকে আরেকটা ছবি এনে ছেড়ে দিব, এখানে ছবি এড করতে পারবো। আমি এখানে আরেকটা ছবি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। এখন আমি এখানে যদি ছবি এড করি, এই যে এখান থেকে ভিতর থেকে গিয়ে আমি এখানে ছবি এড করতে পারবো। এই যে দেখো, এই যে ছবি একটা অ্যাড হয়ে গেছে। আমি দ্বিতীয় ছবিটা ক্লিক করি, দ্বিতীয় ছবিটা এটা করি, দেখো এই যে দেখো দ্বিতীয় একটা ছবি অ্যাড হয়ে গেছে। আমি তৃতীয় ছবিটাতে ক্লিক করি, নিউজ পেপারের, এই যে দেখো ছবিগুলো অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যে দেখো আমি ইনার সেকশন নিতে পারবো, আমার এটা একটা সেকশন, এই সেকশনের ভিতরে আরো চাইতেছে আরো কিছু ঢুকানোর জন্য, আমি ইনার সেকশন দিয়ে কাজ করতে পারবো। আমার ট্যাক্সের দরকার, আমি এখানে এনে ছেড়ে দিলে আমি এখানে যে কোনো ট্যাক্স আমি এখানে লিখলে ওইখানে লিখবো। এই যে দেখো আমি এখানে ট্যাক্স লিখতেছি, এখানে কিন্তু উঠতেছে। ঠিক আছে, ট্যাক্স লিখতে পারবো। আমি এখান থেকে ভিডিও এড করতে পারবো। আমি এখান থেকে আমার বাটন, এই যে দেখো অনেক সময় বাটন আমরা ক্লিক করে ওয়েবসাইটে ঢুকি না, এই যে এখান থেকে বাটন ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপরে আমি এখান থেকে ডিভাইডার ইউজ করতে পারবো, আমি এখান থেকে আইকন ইউজ করতে পারবো। এখান থেকে এই যে দেখো আইকন ইউজ করতে পারবো। এই আইকনগুলোকে আবার বিভিন্ন রকমের ডিজাইনের আইকন, আমার যেটা ভাল লাগে আমি এই আইকন এটা ইউজ করতে পারবো। এবং এই স্টাইল থেকে এই আইকনগুলোকে আমি আমার মনের মতো করে কালার দিয়ে আমি ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে সাইজ আমি ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো মূলত এই যে একটা প্লাগইন, এই প্লাগইনের মাধ্যমে আমাদের পুরো ওয়েবসাইটের যে জায়গায় যে যে ডিজাইন হবে, এই ডিজাইনের কাজ কি করতে পারি আমরা সুন্দর করে করতে পারবো। আমরা এটা কিভাবে একেবারে এলিমেন্টর আমরা একবার প্রথম থেকে আমরা আরো পরে শিখবো, যখন আমাদের এই ড্যাশবোর্ডের কাজগুলো আমাদের শেষ হয়ে যাবে। এখন আমি এটাকে আপডেট দিয়ে দিই, আপডেট দিয়ে এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করে এক্সিট টু ড্যাশবোর্ড, আমি আবার ড্যাশবোর্ডে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আরেকটা দিব, আরেকটা স্টেপ আমরা যাই। এই যে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। তা মোটামুটি আমাদের প্লাগইন সম্বন্ধে যত ধরনের দুনিয়াতে যত ধরনের প্লাগইন আছে, এই 3টা ওয়ের ভিতরে আমরা ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো এই প্লাগইন নিয়ে আর কারো কোনো কোশ্চেন্স, কারো কোনো কোশ্চেন বলো, কারো কোনো কোশ্চেন? ওকে ফাইন। তো প্লাগইনের পরে আমরা যাব ইউজারে। প্লাগইনের পরে কি ইউজার। এই ইউজার জিনিসটা কি আসলে? এখন আমি এই ওয়েবসাইটটা তৈরি করছি, আমার ওয়েবসাইটটা যদি এরকম অনেক বড় ওয়েবসাইট হয়, আমি একা সম্ভব না। আমার জন্য আমার ওয়েবসাইটকে মেনটেন করার জন্য মনে করো আমি তহিদরে রাখলাম যে তহিদ আমার এই ওয়েবসাইটে তুমি বাড়িতে বসে এসে তুমি কাজ করবা।
তো তারাই আমার অ্যাক্সেস দিতে হবে না? হ্যাঁ, আমি তো একজন অ্যাডমিন, তো তারাই এডিটর অ্যাডমিন দেবো, তাহলে এই ইউজার থেকে এই কাজগুলো করা হয়। এই যে দেখো এখানে 3টে অপশন আছে, অল ইউজার, মানে অল ইউজারে ক্লিক করলে আমার এখানে কতজন ইউজার আছে আমি এটা দেখতে পারবো। অ্যাড নিউ মানে কি, আমি আমার এই যে দেখো আমি অল ইউজারে ক্লিক করলাম, এই যে দেখো এখান থেকে আমি অ্যাড নিউ করতে পারবো, আবার এর উপর থেকেও অ্যাড নিউ ইউজার করতে পারবো। এই যে দেখো আমাদের ইউজার ওখানে আছে কয়টা, আমাদের ইউজার হচ্ছে একজন, কারণ আমাদের ওয়েবসাইটে আমি একাই আছি। এখন এখন আমি আরেকজনকে দিতে চাইতেছি এটার পারমিশন, সে আমার এই ওয়েবসাইটের কাজ করবে, তখনই এই ইউজারগুলোর কাজ করে। এখন আরেকটাকে ক্রিয়েট করতে আমার অ্যাড নিউতে যেতে হবে। হ্যাঁ, তার ইউজার নিলাম তৌহিদ দিলাম, হ্যাঁ তৌহিদ, ওকে। তার যদি ইমেল থাকে তার একটা ইমেল নাম্বার আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটা রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড মানে কি মাস্ট বি দিতেই হবে, কারণ আমি যখন তাকে যখন অ্যাক্সেস দিব, এখানে ইমেলটা দেওয়ার সাথে সাথে আমি যখন এটাকে সাবমিট করব, তার ইমেলে একটা ইমেল যাবে যে এরকম ওয়েবসাইট থেকে, আহসান নামের এরকম একটা ওয়েবসাইট থেকে তোমাকে এডিটর বানানো চাইতেছে, তুমি এগ্রি কিনা। যখন সে লিঙ্কে ক্লিক করবে তখনই সে এটার অ্যাক্সেসটা পাবে, নাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। ওকে, তো আমি এখানে একটা ইমেল, আমাদের ইমেলটা দিয়ে দিলাম আহসান IT-BD5, ফার্স্ট নেম তার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, দিয়ে দিলাম। তার কোনো ওয়েবসাইটটা এটা লাগবে না, যেহেতু এটা রিকোয়ার্ড না, এটা না দিলেও চলে। জেনারেট পাসওয়ার্ড, আমি যদি এখানে জেনারেট করি বিভিন্ন রকমের পাসওয়ার্ড, এটা আমাকে স্ট্রং পাসওয়ার্ড দেখাবে। এখন এই পাসওয়ার্ডটা দিলে যদি আমি এটা দিই, আমাকে এটা অন্য জায়গায় এটা টোকেন করে রাখতে হবে, যেহেতু এত বড় মানে একটা কঠিন পাসওয়ার্ড, এটাকে কার মনে রাখা সম্ভব না। এখন আমি একটা কাজ করি, এই পাসওয়ার্ডটাকে একটু সহজ করে ফেলি, ABCD1234, তারপরে কিন্তু ভেরি উইক দেখাইতেছে। তো ভেরি উইক দেখালে আমার কি করতে হবে, কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড। তাহলে আমাদের তৌহিদের নাম হচ্ছে, তার ইউজার নেম হচ্ছে তৌহিদ, তার ইমেল এটা তৌহিদুল ইসলাম, তার হচ্ছে নাম। আমি তাকে রোল কি দেবে, যে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। রোল কি জিনিস, সাবস্ক্রাইবার, সে শুধু আমাদের এই ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে পারবে, সবকিছু দেখতে পারবে, কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, তার যে সাবস্ক্রাইবার আমি বানাই দিই, ঠিক আছে। কন্ট্রিবিউটর মানে কি, সে আমার এটাতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে। তারপর হচ্ছে অথর কি, যে একটা জিনিস লেখা, আমি যদি তাকে অথর বানাই দিই, সে অথর হিসেবে একটা জিনিস পাবলিশ করতে পারবে। সে যদি কোনো কিছু একটা পোস্ট পাবলিশ করে, নিচে লেখা থাকবে তৌহিদুল ইসলাম এই ইয়েটা পাবলিশ করছে, অথর। এডিটর, তাকে যদি আমি এডিটর বানাই, সে আমার এই ওয়েবসাইটে ঢুকে আমার এলিমেন্টর থেকে শুরু করে সব কিছু সে কি করতে পারবে, এডিট করতে পারবে, ডিজাইন করতে পারবে, সমস্ত কিছু সে করতে পারবে। আর যদি আমি তাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিই, সে কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে সে আমাকে ডিলিট করে দিতে পারবে, তার পাওয়ার আমার সমান, সে এখন আমাকে কি করতে পারবে, ডিলিট করতে পারবে। এজন্য যারা এরকমভাবে কাজ করবে, কখনো যদি কারো যদি এরকম পরিচিত হয়, অ্যাডমিনিস্ট্রেটর দিলে সমস্যা নাই, পরিচিত হলে দিল, আর না হলে এডিটর দিয়ে রাখবা, সে এডিটর দেখ সে আমাকে রিমুভ করতে পারে। এখন এরকম মতো হইতে পারে যে আমি একজনের বা আমার ওয়েবসাইটের কাজ একজন করছে, তাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিলাম, সে তো আমাকে এখন ডিলিট করে সে তার কাছে নিয়ে সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করতে পারে না। আমার ওয়েবসাইটে যদি এরকম ভ্যালুয়েবল হয়, করতে পারে কিনা। তো আসলে মূল কথা এগুলো দিয়ে মেনটেন করা হয়। আমরা যখন এরকম যারা এরকমভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করলে তোমাদেরকে তারা কি করবে, তাদের ওয়েবসাইট এডিটর বানাই দেবে, তুমি শুধু এডিট করতে পারবা, কাজ করতে পারবা, কিন্তু তোমাকে কি করবে না, অ্যাডমিন বানাতে পারবে না। আবার তুমি যে ওয়েবসাইটটাকে তুমি নিজে ইনস্টল দিবা, নিজে সেট আপ করবা, তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিন, ঠিক আছে। তো আমি তৌহিদুলকে এডিটর দিয়ে অ্যাড নিউ ইউজার দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। দিস ইজ এ ইমেল অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান। আচ্ছা, এটা রেজিস্টার্ড আছে, এটা হবে না, আমি আরেকটা ইমেল চুজ করি। আচ্ছা, আহসানুর রহমান এডিও, এটা করি তো, ওকে, এটাকে অ্যাড নিউ ইউজার দেই, দেখি তো কি হয়। আচ্ছা, পাসওয়ার্ড যাই হোক, সমস্যা নেই। এই যে দেখো আমি এখানে কিন্তু এই যে আমার অ্যাডমিন, আমার এটা ছিল আহসানুর রহমান, আমি আগে আমার এই ইমেলটা দিয়ে আমার এটা করা ছিল বিধায় আমার ওইটা কি করছে না, হয় নাই। তো আমি আমার ডিফারেন্ট দিছি, এই যে দেখো তৌহিদুল ইসলাম দিছি, সে তার রুলটা কি, সে এডিটর। আমি আমার ইয়েতে 2টা পোস্ট করছি, এই জন্য এখানে লেখা আছে 2টি পোস্ট, আর সে কিন্তু এখনো পর্যন্ত কোনো পোস্ট করে নাই, সেই জন্য তার লেখা আছে 0 পোস্ট, ঠিক আছে। তার ইমেল, তার নাম, আর এখান থেকে কিন্তু আমি এখন ইচ্ছা করলে তাকে আবার কি করতে পারবো, ডিলিট করতে, কিন্তু সে কিন্তু আমাকে ডিলিট করতে পারতেছে না।
পারবে না, তাই না? সে আমাকে কি করতে পারবে না, ডিলিট করে, কিন্তু আমি কিন্তু তাকে আবার ডিলিট করে দিতে পারবো। এবং ইচ্ছা করলে তারা আমি এখান থেকে সেন্ড পাসওয়ার্ডও আমি কি করতে পারবো, আবার পাসওয়ার্ডটাকে সেন্ড করতে পারবো। আমি এখান থেকে আবার তাকে ডিলিট করে দিব, কনফার্ম ডিলিট। হ্যাঁ কি এই যে বললাম না, ইমেল দিব, ইমেল দিলে এই ইমেলের মধ্যে যাবে, ইমেলের মধ্যে গেলে ওখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে সে ঢুকবে। ঠিক আছে, তার মানে আমরা এই ইউজারটা কেন ইউজ করি, একের অধিক কেউ ওয়েবসাইটকে মেনটেন করার জন্য আমরা ইউজারই ব্যবহার করে থাকি, বাস একটাই ডেফিনেশন। একের অধিক ইউজার রাখার জন্য আমরা এই ইউজার অপশনকে কি করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওকে, তো আমরা এটা জানলাম। আমরা যদি একজনকে অ্যাডমিন দিয়ে দিলাম, আমরা কিন্তু আবার এখান থেকে কিন্তু তাকে কিন্তু আবার অ্যাডমিন থেকে এডিটর বানিয়ে দিতে পারবো, সমস্যা নাই, সব কিছু করতে পারবে। একজন অ্যাডমিনে পুরো পাওয়ার একটা ওয়েবসাইটের জন্য হোল পাওয়ার নিয়ে শিয়ে রাখবে, সে যা মন চায় তাই করতে পারবে, সমস্যা নাই। কিন্তু এছাড়া বাকিগুলো কি করতে পারবে না, করতে পারবে না। ওকে, তো আজকে আমরা কি শিখলাম, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুটা শিখলাম, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হবে এটা শিখলাম, তারপরে ইউজারের কাজ কি, ইউজারের কাজ, তিনটা কাজ শিখলাম, ঠিক না? নেক্সট ক্লাসে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব, টুলস এবং সেটিং নিয়ে আলোচনা করব, করে আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিক যে জিনিসগুলো আছে জানা দরকার, এগুলো মোটামুটি আমরা শেষ করার পরে আমরা আমাদের এলিমেন্টর দিয়ে কত সুন্দরভাবে আমাদের পেজকে ডিজাইন করা যায় এটা আমরা শিখব। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকো।